বুঝতে হবে যে কোনো অধ্যায় যে কোনো পরিসংখ্যানের মনে রাখবা একটা কথা শোনো, পরিসংখ্যানের যে কোনো অধ্যায় 100% বোঝার জন্য এখন যে অধ্যায়টা পড়তেছে এই অধ্যায়টা ভালো করে বুঝতে হবে। খেয়াল করো, অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এটা যারা ইন্টারে অর্থনীতি পড়ো নাই ভিডিও, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ইন্টারে যারা অর্থনীতি পড়ে না পরিসংখ্যান পড়ে তাদের কিন্তু ইন্টারে ছিল, ঠিক আছে। এটা এইচএসসি অনার্স পড়া সেম, শুধু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অনার্সে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ওগুলোতে ইংলিশ ভার্সন আর তোদের বাংলা ভার্সন। এইচএসসি অর্থনীতি ডিপার্টমেন্টে বাংলা ভার্সন আর বিবিএর সাবজেক্টগুলোতে ইংলিশ ভার্সন থাকে, বিজনেস স্ট্যাটিস্টিক্স বলে। তোদেরটা হচ্ছে বেসিক, বললা তোদেরটা কি বেসিক স্ট্যাটিস্টিক্স তো, আর কমার্স হলে সেটা কি বলতো বিজনেস বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিজনেস বানাবো লিখছি না। আচ্ছা যাই হোক সমস্যা নেই। আচ্ছা এবার কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করো। আমি বারবার বলেছি কিন্তু এই অধ্যায় না বুঝলে আমরা পরবর্তীতে বিস্তার পরিমাপ এই অধ্যায়টা বুঝতে পারবো না, পরিঘাত বঙ্কিমতা সচলতা বুঝতে পারবো না, কোরিলেশন মডুলেশন এগুলো নিজে থেকে করতে পারবা যদি এটা বুঝতে পারো, ঠিক আছে। কোরিলেশন ইন্ডেক্স নাম্বার এগুলো একদম সোজা, এটা আগে বোঝার চেষ্টা করো। কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা আগে বুঝো। কেন্দ্রীয় প্রবণতা জিনিসের সব থেকে সেরা উদাহরণ কি জানো? একটা ক্লাসের মধ্যে যতগুলো ছাত্রছাত্রী আছে ওই ছাত্রছাত্রীর বয়স যখন জিজ্ঞেস করা হয়, বলো কি জিজ্ঞেস করা হয়? বয়স যখন জিজ্ঞেস করা হয় তখন সেটা সব থেকে উৎকৃষ্ট কেন্দ্রীয় প্রবণতার উদাহরণ হবে। যেমন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমাদের বয়সগুলো আমাকে একটু বলো, তো তোমরা কেউ কেউ বলবো স্যার আমার বয়স 17, কেউ বলবো 18, কেউ বলবে 19, কেউ বলবে 20, কেউ বলবে কি? তোমাদের মধ্যে কেউ 30 বছরের আসো? আচ্ছা বেটা তোদের মধ্যে বলছি বেটা, আমি কি ক্লাসের মধ্যে শিক্ষকের বয়স জিজ্ঞেস করছি? কার বয়স জিজ্ঞেস করছি? আমাকে কি 30 বছর মনে হচ্ছে? হতেও পারে সম্ভবত। খেয়াল করো তাহলে এখানে দেখো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা 17 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকবে, ঠিক আছে। যদি কেউ ইয়ার গ্যাপ দিয়ে দিয়ে পাশ করেও আসে সে অন্তত 21 বছর সর্বোচ্চ হইতে পারবে, এর বড় হবার চান্স থাকে। এখানে খেয়াল করো অধিকাংশ বয়স কত হবার চান্স বেশি বলো? 19-20। তার মানে আমরা 19টাকে টার্গেট করি, বলো কাকে টার্গেট করবো? 19টাকে টার্গেট করবো। তার মানে যে 17 বছর বয়সী সে 19 হওয়ার জন্য লাফাচ্ছে, আর যে 20 বছর হয়ে গেছে সে মাত্র 19কে ক্রস করে চলে গেছে। তাহলে সবাই এই যে দেখো একটা এই কেন্দ্রীয় মান, বলো কি মান এটা? বলো না কি মান? কেন্দ্রীয় মান। এটাকে আরেক নাম, এই কেন্দ্রীয় মানের আরেক নাম মনে রাখবি মধ্যক মান। বল কেন্দ্রীয় মানের আরেক নাম কি? তাহলে দেখ এই বয়সগুলো সবাই এই কেন্দ্রীয় মান বা মধ্যক মানের দিকে সবাই অগ্রসর, এরাও অগ্রসর এরাও অগ্রসর। একটা তথ্য সারি, এটাকে বলা হয় তথ্য সারি। বলো এটাকে কি বলা হয়? কথা বলে না, এটা কি? তথ্য সারির মানগুলো, বলো তথ্য সারির কি? কথা বলে না, কি তথ্য সারির কি গুলো? এই কেন্দ্রীয় মান বা মধ্যক মানের দিকে যে একসাথে জড়ো হচ্ছে, একসাথে কি হচ্ছে বলো না? জড়ো হচ্ছে, মানে এটাকে কেন্দ্র করে যে সবাই দৌড়াদৌড়ি করতেছে। এই দৌড়াদৌড়ি করাটাকে বলা হয় কি বলতো? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় কি? টেন্ডেন্সি মানে কি? প্রবণতা। টেন্ডেন্সি মানে কি? এটা বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। বলো না কি? সেন্ট্রাল। আচ্ছা তাহলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে যদি আসে ক বিভাগে কি বলবা? তথ্য সারির, লিখো তথ্য সারির মানগুলো কেন্দ্রীয় মান। ইয়েস, কেন্দ্রীয় মান বা মধ্যক মানের দিকে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে
কেন্দ্রীয় প্রবণতা বলে। তথ্য সারির মানগুলো কেন্দ্রীয় মান বা মধ্যক মানের দিকে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বল না, প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে আসে? শেষ হয়েছে লিখা? বলে আমরা কি কেন্দ্রীয় প্রবণতা বলতেছি নাকি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করতেছি? তাহলে পরীক্ষা যদি আসে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা, আর যদি বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, তখন কি লিখবি বলতো? তথ্য সারির কি লিখবো? তথ্য সারির মানগুলো কেন্দ্রীয় মান বা মধ্যক মানের দিকে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত হওয়ার প্রবণতা যে পরিসংখ্যানিক, বলো না, যে কি বলতো, পরিসংখ্যানিক পদ্ধতি দ্বারা পরিমাপ করা হয় তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। কেন্দ্রীয় প্রবণতার কি বলে? পরিমাপ। তাহলে আমরা বুঝলাম যে একটা তথ্য সারির যতগুলো মান আছে প্রত্যেকটা মান একটা নির্দিষ্ট মানকে কেন্দ্র করে জড়ো হওয়ার একটা ঝুঁকে থাকার প্রবণতা থাকবে। এই ঝুঁকে থাকার প্রবণতাটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এটা যে পদ্ধতি দ্বারা বের করা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সাধারণ 5টা পদ্ধতি আছে। কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি 5টি স্বাভাবিকভাবে বলা যেতে পারে, ঠিক আছে? এগুলো ইন্টারমিডিয়েট লেভেলের পড়ালেখা এভাবে ছিল। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, এগুলো প্রশস্তরা ইন্টারমিডিয়েটে ছিল। এগুলো তোদের ছিল না? তরঙ্গ গড় কি? ম্যানেজমেন্ট প্রচুরক, এটার আরেকটা হচ্ছে যোজিত গড় আর পাটিগণিত গড়। জ্যামিতিক গড়ের আরেক নাম হচ্ছে গুণোত্তর গড়। তরঙ্গ গড়ের আরেক নাম হচ্ছে উল্টানো গড় বা বিপরীত গড়। শোনো, এগুলা ছাড়াও কি বলছি, এই 5টা ছাড়াও তোমরা তোমরা তো এখন অনার্সে না, যদি অনার্সের সিস্টেমে যদি বলি, এটা হচ্ছে এরকম 3ভাবে ব্যাখ্যা করা যাবে না। গড়ের মধ্যে অনেকগুলো গড় আছে: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, কোয়াড্রেটিক মিন, কম্বাইন্ড মিন। এগুলো হচ্ছে গড়। এখানে মধ্যমা একটা আছে, একটা চতুর্থক আছে, দশমক আছে, শতমক আছে, আর প্রচুরক এক পিস। এটা হচ্ছে অনার্সের সিস্টেম, আর এটা হচ্ছে এইচএসসি সিস্টেমে। তোমাদের এখন যে ক্লাসটা রেকর্ড করতেছে এটা
অনার্সের ফলাফল দেখবে, এইচএসসির ফলাফল দেখবে। তোরা যখন ইন্টারে পড়াবি এগুলো এভাবে করে পড়াই দিবি ফলাফলদের। তোদের হচ্ছে এগুলো সব, আর ইন্টার হচ্ছে এগুলো অবশ্যই লিখবা। প্রধানত 5টা, আর এগুলো হচ্ছে বাচ্চাদের, এগুলো বাচ্চাদের নয়, এগুলো হচ্ছে বড়দের। সেম পড়া কিন্তু, কিন্তু তুমি অনার্সে পড়তেছো, তোমার একটু ডিটেলস পড়তে হবে, এই হলো বিষয়। তবে পড়া কিন্তু একই। ইন্টারে যে ভালো করে পড়ে সে অনার্সে আর পড়তে হয় না, ফার্স্ট ইয়ার অন্তত খেলাধুলা কাটাতে পারে। কোনগুলা? অর্থনীতি পড়ছস? কি পড়ছস? পরিসংখ্যান পড়ছস? আচ্ছা, তুই সায়েন্স থেকে আসছস, তো তুই তো বেটা বিশেষ ম্যাথ, বেসিক ম্যাথ এগুলো তুললে তো কিছু না। নামে 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 সায়েন্সের আছে দেখেন। তাহলে শোনো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতি কয়টি বললে? 5টা বলবা, ঠিক আছে। আর এটাকে যখন আরো বিশ্লেষণ করা হয় তখন এভাবে করে বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। বলো কি বলা হয়? জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, কোয়াড্রেটিক মিন, কম্বাইন মিন। এটা হচ্ছে গাণিতিক গড়। বল, কি বলছি? না, কি গড়? এটা জ্যামিতিক গড়। এটা কি? তরঙ্গ গড়। এটা কি? দ্বিঘাত গড়। এটা কি? সম্মিলিত। বল না কি গড়? আচ্ছা, হয়ে যেতে আরোগ্য হয় না কেন? হ্যাঁ, রাইট মিন। বল না কি মিন? সঠিক গড়, ভাগ হয়ে যা। তাহলে এগুলো সবগুলো হচ্ছে গড়ের সিস্টেম। আরো বলবো? আচ্ছা, দাম নয়, একদম বেসিক খাওয়াই দিদি। আল্লাহর রাস্তে প্লিজ, যদি ইন বারবার হোম পড়ে আজকে থেকে মনে কর যে মানে পরিসংখ্যানের আজকে পড়া শুরু, এরকম মনে কর। আজকে থেকে সব পরিচয় চিনে ফেলবি, পরিসংখ্যানের যত সূত্র আছে নিজে নিজে তৈরি করতে পারবি। লিখা শেষ? এদের যদি লিখা শেষ হয়, এবার খেয়াল করো, কেন্দ্রীয় প্রবণতা আমরা কি করব? এরকম একটা তথ্য সারির যে মানগুলো আছে, বলো না, তথ্য সারির যে ওটার কি মান বের করব? কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মানের আরেক নাম কি? মধ্যক মান বের করব। এখন মধ্যক মান বের করার পদ্ধতি অনেকগুলো আছে না? আছে কিনা বলো না? প্রত্যেকটা ম্যাথ আমাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইম্পর্টেন্ট হয় না, সব জায়গায় আসবেও না, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে যাতে করে আমরা ভবিষ্যতে যে কোনো প্রশ্ন আনসার করতে পারি। তো আমরা আজকে প্রথমে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের যেটা হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড় বা পাটিগণিত গড় আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবাই গাণিতিক গড় দিয়ে আন্ডারলাইন করো, নলে হোস। তাহলে সবাই একটু গাণিতিক গড় দিয়ে আন্ডারলাইন করেন। গাণিতিক গড় দিয়ে আন্ডারলাইন করছেন? গাণিতিক গড়ের আরেক নাম কি বলছি? গাণিতিক গড়ের আরেক নাম কি? যোজিত গড়। আরেক নাম কি? পাটিগণিত, অথবা এটাকে একদম সংক্ষেপে শুধু গড় বলে। বলে সংক্ষেপে শুধু কি? এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। বলো ইংরেজিতে কি বলে? অ্যারিথমেটিক মিন। এম এম অথবা এক্স বার দিয়ে প্রকাশ করা হয়, বেসিক্যালি এম বা এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। পরীক্ষা আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উৎকৃষ্ট, বলো না কি বলছি? উৎকৃষ্ট পদ্ধতি হলো, বলো না কে?
কথা বলে নাই তারা। গাণিতিক কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সব থেকে উৎকৃষ্ট উদাহরণ কোনটা? পিয়াজ দে বেশি স্লো বেড়া। রাইট মিন সঠিক গড়, সঠিক সঠিক গড়। বলো কেন্দ্রীয় প্রবণতার সব থেকে উৎকৃষ্ট পদ্ধতির নাম কি? আচ্ছা গাণিতিক গড় তোমরা ছোটবেলায় পড়ছো, বলো না পড়ছো নাকি পড়ো নাই? কিভাবে বুঝছো তুমি পড়ছো তো সেটা? ছোটবেলায় পড়ছো তো, 9 10 থাকতে পড়ছো না? অনেকগুলো মান দেওয়া থাকতো, এগুলোকে যোগ করে যতগুলো থাকতো তত দিয়ে ভাগ। হ্যাঁ, আসে গাণিতিক গড় কাকে বলে? গাণিতিক গড় কাকে বলে? তাহলে গাণিতিক গড় কাকে বলে লিখো। দেখো তথ্য সারির মানগুলোর, তথ্য সারির মানগুলোর সমষ্টিকে বলো তথ্য সারির মানগুলোর কাকে? তথ্য সারির মানের সংখ্যা দ্বারা, কি দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, বলো যে মান পাওয়া যায় তাকে কি বলে বলো তো? গাণিতিক গড় বলে। বলো না তাকে কি বলে স্যার? গাণিতিক গড় বলে। এবার গাণিতিক গড় নিয়ে যে কথাগুলো বলবো এগুলো সব থেকে ইম্পর্টেন্ট কথা। একটা গাণিতিক গড় বের করবা, অ্যারিথমেটিক মিন বের করবা। ওই অ্যারিথমেটিক মিন যাতে কোনো ভুল না হয় এটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কিছু বিষয় ভালো করে বুঝতে হবে। আগে তথ্যগুলো কিভাবে দেওয়া থাকে সেটা শুনো। তথ্যগুলো কিভাবে দেওয়া থাকে সেটা শুনো। দেখো তথ্যগুলো স্বাভাবিকভাবে দুই রকম হয়। বলো কয় রকম হয়? কথা বলে না। তথ্য সাধারণত কয় ধরনের হয়? একটা হচ্ছে অশ্রেণীকৃত, বলো কি বলছি? কথা বলে না তারা। আর একটা হচ্ছে শ্রেণীকৃত, এটাকে বলা হয় অবিন্যস্ত, এটাকে বলা হয় কি বলতো? বিন্যস্ত। অশ্রেণীকৃত তথ্য বলতে কি বোঝায়? জিজ্ঞেস করলো, তুমি তো অনার্সে পড়ো, পোলাফেন বড় হইছো, জিজ্ঞেস করলো যে অশ্রেণীকৃত তথ্য বলতে কি বোঝায়? হ্যাঁ বলো তো। না 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 না, যেসব তথ্যের, বলো যেসব গণসংখ্যা থাকে না, গণসংখ্যা মুক্ত নিবেশনের তথ্যকে এভাবে সুন্দর করে বলি না। গণসংখ্যা মুক্ত, গণসংখ্যা মুক্ত নিবেশনের তথ্যসমূহকে অবিন্যস্ত তথ্য বলে। আর গণসংখ্যা শ্রেণীকৃত মানে কি হও? গণসংখ্যা যুক্ত নিবেশনের তথ্যসমূহকে শ্রেণীকৃত বা বিন্যস্ত পাঠ্য বলে। এখানে গণসংখ্যা থাকবে না, এখানে কি থাকবে বলতো? গণসংখ্যা থাকবে, গণসংখ্যা থাকবে। এখন দেখো এই গণসংখ্যা মুক্ত তথ্য এক ধরনের, শুধু তোমাদের যেটা বলছিলাম, কেউ বলছিল 16 বছর, কেউ বলছিল 17 বছর, কেউ বলছিল না এভাবে তো না, 16 বছর তো হবে না, 17, 18, 19, 20, 21, বলে এগুলোর কি গণসংখ্যা আছে? গণসংখ্যা না থাকলে এটা কি? অশ্রেণীকৃত। বলো না কি বলছি? এবার আমি বললাম 17 বছরের আছে 2 জন, বলো কি বলছি? 17 বছরের কয়জন? 18 বছরের 3 জন, তারপর 19 বছরের 5 জন, 20 বছরের 4 জন, 21 বছরের 1 জন। 21 বছরের কয়জন? 1 জন। বলো এখানে কি গণসংখ্যা আছে? বলো না, কথা বলো না। আছে? আছে। খেয়াল করো, এটা একটা তথ্য, আবার এটা একটা তথ্য। আমি একটু বলতেছি, একটু ঠিক খেয়াল করো। এটা একটা তথ্য হইতে পারে,
বললাম 17 থেকে 19 বছর বয়সী, 19 থেকে 21 বছর বয়সী, 21 থেকে 23 বছর বয়সী। বললাম এখানে আছে 5 জন, এখানে 7 জন, এখানে 2 জন। 2 ধরনের তথ্য হতে পারে। এটাকে বলা হয়, শুনো, এটাকে বলা হয় বিচ্ছিন্ন উপাত্ত। বলো কি উপাত্ত? কথা বলিও, কি উপাত্ত? আর এটা কি বলো না? অবিচ্ছিন্ন উপাত্ত। এগুলো বুঝতে হবে স্যার। বিচ্ছিন্ন মানে কি? আলাদা আলাদা। বলো বিচ্ছিন্ন মানে কি? যার মতো সে, আর এখানে একটার সাথে একটা কানেক্টেড, এটাকে বলা হয় কি? অবিচ্ছিন্ন উপাত্ত। চিনতে পারবা? অশ্রেণীকৃত তথ্য, শ্রেণীকৃত তথ্য, শ্রেণীকৃতের মধ্যে বিচ্ছিন্ন কোনটা অবিচ্ছিন্ন কোনটা, এটা চিনতে পারবা কি পারবা না? কথা বলে না, পারবা না কি পারবা না? পারবা। আয় তুই এমন টাইমে আসোস, আমরা পড়া অনেক আগে যাই, সমস্যা নাই, এখান থেকে বোঝার চেষ্টা করবি তুই। শোন, আমি বলছি কি মূল বিষয় তোকে একটু করে ক্লিয়ার করে দিচ্ছি। বলছি তোদের এখানে বয়স জিজ্ঞেস করছি, তোদের ক্লাসরুমে ফলাফাইনদের বয়স জিজ্ঞেস করছি। বয়স যখন জিজ্ঞেস করছি, আমাকে কেউ বলছে স্যার আমার বয়স হচ্ছে 17, কেউ বলছে 18, কেউ বলছে 19, কেউ বলছে 20, কেউ বলছে 21। তো অধিকাংশ ফলাফাইন বলছে কত বছর? 19 বছর। মানে এই 19 বছরটাকে কেন্দ্র করে বাকি বছরগুলো দেখতেছে, এটাকে বলা হয় কেন্দ্রীয় মান। বলা কি মানে বেশিরভাগ ওটা জিনিসটা ঘটার সম্ভাবনা বেশি, ফলাফাইন বেশি 19 বছর বয়সে। এই কেন্দ্রীয় মান বের করার অনেকগুলো পদ্ধতি আছে। ছোটবেলায় করছস, গড় করছস, গড় পরিসংখ্যান, এই গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। আমরা গাণিতিক গড় নিয়ে আলোচনা করতেছি। এবার খেয়াল করো, তাহলে সবাই একটু আবার লাস্টবার বলো, তথ্য কয় ধরনের হয়? কথা বলো, তথ্য কয় ধরনের হয়? কি কি বলো? অশ্রেণীকৃত, শ্রেণীকৃত। বলো অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত মানে কি? যেটার গণসংখ্যা নাই। বলো যেটার কি নাই। আর শ্রেণীকৃত মানে কি? যেটার গণসংখ্যা আছে। বলো যেটার কি আছে। গণসংখ্যা থাকলে শ্রেণীটা কয় ধরনের হতে পারে? কি 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 শ্রেণী? বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কোনটা? যেটা আলাদা আলাদা। বলো যেটা কি? আর অবিচ্ছিন্ন কি? একসাথে থাকে। এবার খেয়াল করো প্লিজ, কথাগুলো শুনো। আমি যে বলছি তোমাদের বয়সগুলো বলছো, কেউ বলছো কি বছর, কেউ বলছো 19 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর। এগুলোকে বলা হয় X1। বলো কি ওয়ান? বলো না। 1 নম্বর উপাত্ত। এটা কি কয় নম্বর উপাত্ত? এটা কয় নম্বর? এটা কয় নম্বর? এটা বুঝতে পারছো? এগুলোকে বলা হয় X1, X2, X3, X4, X5। এগুলোকে বলা হয় উপাত্ত। উপাত্তগুলোকে আমরা X দ্বারা প্রকাশ করি। যদি আমরা X দ্বারা প্রকাশ করি তাহলে এখানে X বাদ দিব। বলো কি বাদ দিব? অ্যারিথমেটিক মিনের জায়গায় X বাদ দিব। যদি তুমি যদি বলো যে স্যার আমি উপাত্তগুলোকে Y বলবো, Y, তাহলে গড় বের করলে ওটা কি X বার হবে নাকি Y বার হবে? যদি Z, তাহলে এটা হচ্ছে ব্যবহারের উপর। এমন না যে শুধু X বাদ দিতে হবে, আমরা বেসিক্যালি X ধরে নিই বলে X বাদ দিই। বলো এগুলো কি? উপাত্ত। বলো এগুলো কি? খেয়াল করো ভালো করে। তাহলে এখানে এখানে এগুলো কি? বলো না। উপাত্ত। বলো এগুলো কি? এই উপাত্তগুলো কোনগুলো? X1, X2, X3, X4, X5। বলো এখানে উপাত্ত কোনগুলো? এগুলা উপর একটা দেখো, এটা হচ্ছে X1, X2, X3, X4, X5। আর এগুলোকে বলা হয়, যেগুলো গণসংখ্যা, এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি। বলো কি বলা হয়? কথা বলো, গণসংখ্যা কি কি বলে? কথা বলো না, গণসংখ্যা কি কি বলে? ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এটা X1, এটা F1। বলো এটা কি? এটা কি? এটা এটা কি? বুঝতে পারছো কথা? বুঝো, কথাগুলো বুঝো যায়? হ্যাঁ, এখানে কি করো? এটা F1, F2, F3, বাট নেভার সে X1, X2, X3। এভাবে বলা যাবে না। বলো এটা শ্রেণী। বলো এটা কি? কথা বলি, এটা কি? আর এটা ফ্রিকোয়েন্সি। এটা কি? উপাত্ত আর শ্রেণী এক নয়। বলো উপাত্ত আর শ্রেণী কি নয়? আর যদি শ্রেণী দেওয়া থাকে, আজকে শিখে রাখ প্লিজ, কথা শোন। যদি জীবনে কখনো শ্রেণী দেওয়া থাকে, জীবনে কখনো কি দেওয়া থাকে? শ্রেণী দেওয়া থাকে, এবং তোর দরকারে এক্স লাগবে, এক্স এক্স এরকম এক্স গুলো লাগবে, মনে রাখবে শ্রেণী থেকে এক্স বের করতে হয় মধ্যবিন্দু দিয়ে। কি দিয়ে? বলা কি দিয়ে? মধ্যবিন্দুটাকে আমরা কি বলবো? এক্স। যেমন এখানে 17 থেকে 19, এটার মধ্যবিন্দু কত? 18। বল না, 18 হচ্ছে এক্স। বলো 18 কি? এখানে এখানে এক্স কি? বলো না।
এখানে 18, এখানে x1 কত হবে 18, এখানে x2, এখানে x3, 9 বুঝোস? বুঝতে পারছি? তাহলে যেখানে x লাগবে বলো, যেখানে কি লাগবে x লাগবে। যদি উপাত্তগুলো সিঙ্গেল ভাবে থাকে তাহলে এটা x, ওটাই কি x। আর যদি শ্রেণী দেওয়া থাকে x হচ্ছে কি ভুলে যাবে, এটা জীবনে ভুলে যাবে না। কিন্তু আজকে থেকে যতগুলো পরিসংখ্যান তুমি ম্যাথ করবি ততগুলোতে লাগবে। এবার শোনো, একটু শিখো, অ্যাডভান্স লেভেলের কথাবার্তাগুলো দেখো কিভাবে বলে। এই দেখো 17 প্লাস 18 প্লাস 19 প্লাস 20 প্লাস 21, এগুলোকে বলা হয় উপাত্তের সমষ্টি। বলো উপাত্তের কি? বলো না উপাত্তের কি? সমষ্টি। খেয়াল করো, যদি আমি এগুলো এভাবে যোগ করতাম x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, বুঝো বুঝো, এটাকে বলতো সামেশন x। বলো কি বলতো? সামেশন x। বুঝতে পারছো? খেয়াল করো, এরকম মনে করো x1 প্লাস x2, এরকম আমি অসীম সংখ্যক xn পর্যন্ত যোগ করব। কয়টা? আমি এখানে তো 5টা আছে বলে 5টা যোগ করছি, 7টা থাকলে 7টা যোগ করতাম। এগুলোকে যোগ করলে বলে, এগুলোকে কি করলে? এগুলোকে একসাথে বলে xi। বলে একসাথে কি বলে? বলে একসাথে কি বলে? xi। এটাকে আমরা কি বলবো? সামেশন x। বলো সামেশন কি? বলো সামেশন কি? x। ছোটবেলায় দেখছো সূত্র এগুলো লেখা হয় না স্বাভাবিকভাবে, এভাবে লিখছো i is equal to, বলো কি বলছি? বলো না, কথা বলো না। i is equal to 1, i is equal to কি? যেটা 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত। বলো 1 থেকে শুরু হয়ে কি পর্যন্ত? n পর্যন্ত। খেয়াল করো, এখানে কয়টা যোগ করছি? কথা বলো না, বলো না। তাহলে এটার মানে কি দাঁড়াবে? 1 থেকে শুরু করে কত পর্যন্ত? 5 পর্যন্ত। বুঝতে পারছি? দেখি বলো তো, এটা এটা y লিখতেছি, এটা এটা কিভাবে লিখবো? বলে এটাকে কি লিখবো? সামেশন y i is equal to 1 উপরে কত? বুঝতে পারছি? এগুলো দেখলে ভয় ভাই, ভাই কি এগুলো কিছু না, এগুলো বোঝাচ্ছে 1 থেকে শুরু করে n সংখ্যক। বলো 1 থেকে শুরু করে n সংখ্যক উপাত্তের সমষ্টি। তাহলে এভাবে করে দেখি বলো তো, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 প্লাস f5 প্লাস f6 সমান কি লিখবো? সামেশন f i থেকে শুরু করে 6 পর্যন্ত নাকি? এবার শোনো, একটা কথা মজার জিনিস শুনে রাখো, মনে রাখবা, যদি এরকম গণসংখ্যা থাকে, বলো যদি কি থাকে, এই যে সমষ্টিটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? n। এটা সামেশন f না বলে, বলো কি না বলে? কথা বলে না, কি না বলে? সামেশন কি না বলে? কি বলা হয়? n বলা হয়। কি বলা হয়? n বলা হয়। এগুলা তোমাকে এক্সট্রা কথা বলে রাখছি কেন? এই x যাতে চিনতে ভুল না হয়, n যাতে চিনতে ভুল না হয়। মনে রাখবা, যদি ফ্রিকোয়েন্সি না থাকে, খেয়াল করো, ফ্রিকোয়েন্সি যদি না থাকে, n মানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। বলে n মানে কত? 5। n মানে কি? বলে এখানে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি আছে, তাহলে n মানে কি হবে? এটা যোগফল। বলে এটা কি? বলে এটা কি? এটা কি ফ্রিকোয়েন্সি না? এখানে n কত হবে? 3। n কত হবে? বলো না 14। বলে এখানে n কত? এখানে n কত? কেন বুঝছো? বলছি ফ্রিকোয়েন্সি থাকলে। বলো ফ্রিকোয়েন্সি, বলো না ফ্রিকোয়েন্সি থাকলে n মান হচ্ছে ফ্রিকোয়েন্সি যোগফল। n মানে কি? আর ফ্রিকোয়েন্সি না থাকলে n হচ্ছে উপাত্তের সংখ্যা। n হচ্ছে কি? উপাত্তের সংখ্যা। মনে রাখবে n মানে উপাত্তের সংখ্যা, যতগুলো থাকে ততগুলো। আচ্ছা, এবার আমরা এগুলো থেকে তো গড় বের করবো। গড় বের করার জন্য আমাদেরকে সূত্র লাগবে। বেসিক্যালি আমাদের তো সূত্র শিখতে হবে। তো সূত্র যেহেতু শিখতে হবে, আমি তোমাদেরকে সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। তাহলে xi জিনিসটা কি, সামেশন x জিনিসটা কি, এগুলো মাথার ভিতর থাকতে হবে। কিন্তু মাথার ভিতর না থাকলে পরে কেস খাই যাবে। খেয়াল করো, যদি অশ্রেণীকৃত তথ্য হয়, মনে রাখবা অ্যারিথমেটিক মিন নির্ণয়ের, বলে অ্যারিথমেটিক মিন নির্ণয়ের 2টি পদ্ধতি আছে। কয়টি পদ্ধতি? কথা বলে না, কয়টি পদ্ধতি? একটা হচ্ছে সরাসরি পদ্ধতি। বলো কি পদ্ধতি? একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। একটাকে বলা হয় ডিরেক্ট মেথড, এটাকে কি বলে? শর্টকাট। বলো না কি মেথড? শর্টকাট। খেয়াল করেন প্লিজ, আমি আপনাকে ডিরেক্ট মেথডটা শিখাতে পারলে শর্টকাটটা আপনি অটোমেটিক শিখতে পারবেন। শুধু আগে ডিরেক্ট মেথডটা শিখে।
আগে ডিরেক্ট মেথডটা শিখা। বলো অ্যারিথমেটিক মিন নির্ণয়ের পদ্ধতি কয়টা? বলো না কয়টা, কি কি? সংক্ষিপ্ত পদ্ধতি, সরাসরি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি। সরাসরি পদ্ধতিতে দেখো, যদি অশ্রেণীকৃত তথ্য হয়, বলো তথ্য কয় ধরনের হলে? দেখো আমি কিন্তু ডিরেক্ট মেথডটা বলতেছি। ডিরেক্ট মেথডে দেখো, যদি অশ্রেণীকৃত হয়, বলো যদি কি হয়? অ্যারিথমেটিক মিন। বলো অ্যারিথমেটিক, সংক্ষেপে কি বলবো বলছি? এক্স বার। বলো কি বলছি? এম আরটা কি দ্বারা প্রকাশ করা হয়? অশ্রেণীকৃত তথ্য হলে সামেশন এক্স। বলো সামেশন কি? ডিভাইড বাই কি? এই এনটা ছোট হাতে দিলে ভালো অশ্রেণীকৃত তথ্য হলে। আর যদি 2 নম্বর শ্রেণীকৃত তথ্য হলে, বলো না কি তথ্য হলে? এম। বলো না শ্রেণীকৃত তথ্য কোনটা? বলো শ্রেণীকৃত তথ্য যার কি থাকে? বলো যার কি থাকে? তাহলে গণসংখ্যা থাকলে কি হবে? জাস্ট গণসংখ্যাটা এফ এর সাথে গুণ হবে, এন দিয়ে ভাগ হবে। আচ্ছা এটা কি এভাবে লিখা যায় তো? ওই এটা কি এভাবে লিখা যায় তো? লেখা যায় তো? হ্যাঁ বলো না লেখা যায় কি যায় না? বলো বলো লেখা যায় কি যায় না? এরকম লিখলে একটু হিজিবিজি লাগে না? এই জন্য আমরা এটাকে শর্টকাটে এভাবে লিখি, ফ্রেশ করে এভাবে লিখি। এখানে হলে ফ্রেশ দেখা যায়। তো ওটা দেখে ভয় পাইও না প্লিজ। বই একটা সলভ করতে গেছে, ওই দেখলা যে নিচে আই তাই লেখা আছে, বললা তো বাবা এগুলো কি বুঝতেছি না, এটা দেখে যাতে ভয় না পাও এই জন্য বলে দিচ্ছি। সূত্র কয়টা শিখেছি বলো? বলো না কয়টা? একটা কিন্তু সূত্র, এক্স কে এন দিয়ে ভাগ। বলো এক্স কে কি দিয়ে ভাগ? সামেশন এক্স কে এন দিয়ে ভাগ। শুধু এখানে ফ্রিকোয়েন্সি না থাকলে এটা আসবে না, ফ্রিকোয়েন্সি থাকলে সেটা আসবে। এটা হচ্ছে কোন পদ্ধতিতে বলছি? বলো না কি মেথড? আর সংক্ষিপ্ত পদ্ধতিতে মানে কি জানো? এই শর্টকাট মেথডে কি হয় জানো? খেয়াল করো প্লিজ। শর্টকাট মেথডে শুধু এক্স এর মান, বলো কি ছোট করা হয়? বলো এক্স এর মান কি করা হয়? হতা হচ্ছে না, এক্স এর মান কি করা হয়? নমাতের দে। সংক্ষিপ্ত পদ্ধতিতে কার মান ছোট করা হয়? এক্স এর মান ছোট করা হয়। আর এক্স এর মান ছোট করার পর ওই মানটাকে বলা হয় ডি। বলো কি বলা হয়? বলো ওই মানটাকে কি বলে? ডি বলা হয়। অঙ্ক করছো কিনা জানি না, ছোটবেলায় যখন করবো তখন দেখবা। আমি আবার বলতেছি, সেম অঙ্ক, সেম সূত্র, শুধু শর্টকাট মেথডে যেটা আমরা এখানে এক্স বড় বড় মান ধরছি সেটা এখানে ছোট ছোট মান হয়ে যাবে। এই হলো বিষয়। কি দে আমরা আগে ডিরেক্ট মেথডে প্র্যাকটিস করি, তারপর কোন মেথডে আসবো? শর্টকাট মেথডে আসবো। চলো আমরা একটা প্রশ্ন নিই, লিখে ফেলছো তোমরা এগুলা? তোমরা যদি লিখে ফেলো হয়, বলছে দেখো 5 জন শ্রমিকের মাসিক মজুরি, এটা কোয়েশ্চেন 1। 5 জন শ্রমিকের মাসিক মজুরি বলছে 8,000, 8,500, 8,700, 8,200, 8,900। বলো কয়জন শ্রমিক হয়েছে এখানে? কয়জন? বলছে গড় মজুরি নির্ণয় করো। গড় মজুরি নির্ণয় করো। বলো না কি নির্ণয় করতে বলছে? গড় মজুরি নির্ণয় করতে বলছে। একটু প্রশ্নটার দিকে তাকাই, বলো এটা কি শ্রেণীকৃত তথ্য নাকি অশ্রেণীকৃত? বলো না কেন অবশ্য অশ্রেণীকৃত? এটা বলে এখানে গণসংখ্যা আছে, তাহলে এটা কি? তাহলে এখন গড় বের করার সূত্র কি? অ্যারিথমেটিক মিন। বলো না কি? বা এক্স বার সামেশন এক্স ডিভাইড বাই। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা এটা যদি আমরা ওই ক্রিটিক্যাল ফরম্যাটে লিখতে চাই তখন কি লিখতাম?
নিচে n, বলো নিচে কি? এটা ছোট হাতে দিলে ভালো। নিচে n, এখানে কি লিখতাম বলো তো? সামেশন x, বলো সামেশন কি? যেখানে 1 থেকে শুরু করে, বলো 1 থেকে কয়টা পদ? তো 5টা পদ, এভাবে করে লিখতাম আর কি। কিন্তু আমাদের এভাবে লেখার দরকার নাই, এটা আমরা এভাবে লিখি না এখন আর। আমরা এটা শর্টকাট করি, দেখি করো এটা। 8000 প্লাস 8500 প্লাস 8700 প্লাস 8200, বলো নিচে কত হবে? 5 কেন হয়েছে বলছিলাম মনে আছে? ফ্রিকোয়েন্সি না থাকলে টোটাল কত সেটা, কয়জন আছে সেটা হচ্ছে n, আর ফ্রিকোয়েন্সি থাকলে যোগফল। দেখি বাইর করো তো কত হয়। ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর যোগ করে বাইর করছে না? হ্যাঁ ঠিক আছে সবকিছু। 8400 শেষ শেষ। কত আসছে? 8460। আচ্ছা ভাগ করে টোটাল, এটা হচ্ছে আমাদের গড় মজুরি। বলো এটা আমাদের কি? এটা কোয়েশ্চেন 1 গেল, এবার কোয়েশ্চেন 2 লেখ। ঠান্ডা লাগুক। এটা একটা হচ্ছে পরিবারের চিত্র দেওয়া আছে, যেখানে সদস্য সংখ্যা না বইয়ে নাই, সদস্য সংখ্যা এটা বইয়ে নাই, এটা তোর বাড়ি ওরি এ কথা বেশি না বলে তাড়াতাড়ি লিখ। সদস্য সংখ্যা 2 জন, যেখানে সদস্য সংখ্যা 2 জন, সেখানে পরিবার 2 জন সদস্য সংখ্যা বিশিষ্ট 2টা পরিবার আছে, 3 জন বিশিষ্ট 5টা আছে, 4 জন বিশিষ্ট 15টা আছে, 5 জন বিশিষ্ট 60টা আছে, 6 জন বিশিষ্ট 3টা আছে, 7 জন বিশিষ্ট 2টা আছে। এমনি স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বলো তো, একটা পরিবারে স্বাভাবিকভাবে কয়জন মানুষ থাকে এমনিতে? হ্যাঁ 4 থেকে 6, 4 জনই বেশি থাকে না? 4 জন। তোমাদের কার ফ্যামিলিতে শুধু 4 জন মেম্বার? আমারও 4 জন। কার তোর ফ্যামিলিতে কয়জন? বাজি 5 জন, 6 জন ভাই বোন বিয়ন মিলিয়ে রে 4 জন, বাজি 4 জন। তোদের? হ্যাঁ তোদের 4, 1 তোর একজন, তোর মা বাবা নেই? 3 জন এরি বেড়া, তোরও 4। তাহলে দেখো আমরা এখানে গণনা করে দেখতেছি 4 জন, তার মানে গড় কত হবার কথা বলতো? 4-এর কাছাকাছি হওয়ার কথা, গড় মানটা 4-এর কাছাকাছি হওয়ার কথা। চলো এটা বলো, এটা কি শ্রেণীকৃত না অশ্রেণীকৃত? কথা বলো না, এটা কি শ্রেণীকৃত না অশ্রেণীকৃত? শ্রেণীকৃত। এবার বলো বিন্যস্ত নাকি অবিন্যস্ত? সরি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বলো না, কেমনে বুঝছো বিচ্ছিন্ন? আলাদা আলাদা। বিচ্ছিন্ন মানে কি? এবার এটার গড় বের করবো, গড় বের করার সূত্র কি? fx ডিভাইড বাই n। বলো না কি বলছি? চলো তাহলে বের করি। একটা হচ্ছে x, একটা হচ্ছে f, আরটা হচ্ছে fx। আচ্ছা শুনো, একটা কথা শিখে দিচ্ছি, এখানে গড় কয়টা হবে সেটা ডিপেন্ড করতেছে সূত্রের উপর। বলো কার উপর? কথা বল, কার উপর? সূত্রের। আমাকে সূত্র কি বলছে? fx লাগবে, নিচে কি লাগবে? n। বল না, fx লাগবে, তারপর কি লাগবে?
এই n মানে কি বলতে পারবে কেউ? গণসংখ্যার যোগফল। বলো n মানে কি? আর এই n মানে কি? উপাত্তের সংখ্যা। বলো n মানে কি? আর এখানে n মানে কি? যোগফল। মাথার মধ্যে রাখো, এখানে x, এটা f, আর এটা হচ্ছে fx। তাহলে x হচ্ছে 2টা, 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 2 জন, 5 জন, 15 জন, 7 জন, 3 জন, 2 জন। গুণ করলে কি হয়? 3 5 4 15, 5 7, 3 6, 7 2 কোনো, যোগ করলে 146। তাহলে 146। এই n মানে কি বলছিলাম? উপাত্ত সংখ্যা নাও, উপাত্ত সংখ্যা, গণসংখ্যা যোগফল। কত বলো এখানে কয়টা? 34। বলো না 34। 7 7 7 12, 12 পাচ্ছে, এই তো 7 7 14, 14 15, 29, 29 এর পাচ্ছে 34। মূর্খ দল। 4.29, 4.29। তাহলে দেখো আমি বলছিলাম না 4-এর কাছাকাছি হওয়ার কথা, দেখছো মিলস। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমাদের কোয়েশ্চেন লিখতে হবে না, কেমন? আমরা শুধু ম্যাথটা করব। এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে পরিবারের সংখ্যা। 10 থেকে 20 2 জন, 20 থেকে 30 5 জন, 30 থেকে 40 8 জন, 40 থেকে 50 4 জন, 50 থেকে 60 3 জন। তাড়াতাড়ি করতে হবে ভাইয়া প্লিজ, তোমরা একটু বেশি স্লো এবং আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। প্রশ্ন লিখতে হবে না? লিখতে হবে না? বলো এটা কি শ্রেণীকৃত না অশ্রেণীকৃত? কথা বলে না, বলো না শ্রেণীকৃত না অশ্রেণীকৃত? বলে না শ্রেণীকৃত। বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? হ্যাঁ, সূত্র কি ভিন্ন নাকি একই? বলো ভিন্ন না একই? একই। তাহলে এবার শোনো, অঙ্ক যখন শুরু করব খেয়াল করো, একটা তো শ্রেণী দেওয়া আছে অলরেডি। বলো না প্রশ্নে যা আছে তা, বলো প্রশ্নে যা আছে তা আগে লিখে ফেলবো। তোমরা কথা তো বলো না যে দুঃখ লাগে। বলো আমার সূত্র কি? এই সূত্র কি? অ্যারিথমেটিক মিন সমান সামেশন fx ডিভাইড বাই কি? বলো fx লাগবে না? বলো x আছে এখানে, ওই x আছে। x মানে কি বলছিলাম? ওই ওখানে দেখ শ্রেণী দেওয়া থাকলে x মানে কি, এখানে দেখো x মানে কি মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে x। বলো f আছে, fx বের করা যাবে? কিভাবে বের করা যাবে? x গুণ করলে, রাইট? চলো 10 থেকে 20 2 জন, 20 থেকে 30 5 জন, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, রাইট? আচ্ছা তোমরা কমন সেন্স দিয়ে বলো তো এখানে গড়টা কোথায় হইতে পারে? গড়টা কত হইতে পারে? কত ভিতরে কত হইতে পারে আনসার? 30 থেকে 40 এর মধ্যে। শিখে রাখো, তুমি উত্তর বলে ফেলতে পারবা হয়েছে নাকি হয় না।
তোমার এখানে সর্বোচ্চ গণসংখ্যা কোথায়? আমি কি বলছিলাম? উপাত্ত সমূহ যে মানের দিকে, বলো উপাত্ত সমূহ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় মান, আর কেন্দ্রীয় মানের ভ্যালু সবসময় বেশি। বলো কেন্দ্রীয় মানের ভ্যালু সবসময় কি? এই মানে এখানের ভিতরে কোনো একটা গড় হবে, 30 থেকে 40-এর ভিতরে আনসারটা হবে, কারণ এখানে গণসংখ্যা বেশি। বুঝতে পারি নাই? চলো দেখি মিলে কিনা। মধ্যবিন্দু বের করা যায় দুইটা যোগ করে, বলো দুইটা মধ্যবিন্দু মানে কি? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 30-কে 2 দিয়ে ভাগ করলে 15। বেশি কিছু করতে হবে না, 10 করে যোগ করলে। এটা ব্যবধান কত? ব্যবধান 10 না? প্রত্যেকটাতে ব্যবধান 10 করে যোগ করে দিলে হবে 25, 35, 45, একদম সোজা। এফএক্স 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 তাড়াতাড়ি। হ্যাঁ 30, 5 হচ্ছে 125, হ্যাঁ গোড়া দিন গড় এটা। তারপর 165, হ্যাঁ 165 যোগ করলে কত যায়? 780 না? হ্যাঁ সেটাই, আমি তো জানতাম এটা। বলে এটা যোগ করলে সামেশন, এটা কি সামেশন এফ? এই এটা কি সামেশন এফ নাকি এন? এন সমান কত? 22 নাকি? হ্যাঁ আন্তাজা মার দিয়ে দিতি বেশি। 5 5 10 20, এই 22 কেন হয়? হ্যাঁ 22। হ্যাঁ 22 ঠিক আছে তো। 780-কে 22 দিয়ে ভাগ করো, 35 দেখছো মিলছে? অভূত হস না মিললি নে? দেখো যে ভিতরে আমি কি আছে? 30-40-এর ভিতরে আছে, একদম বরাবর মিডল পয়েন্টও আছে এমনিতে 35.4। তাহলে এটা আনসার। মানে গণসংখ্যা যেটা বেশি থাকবে আমার উত্তরটা ওটার ভিতরে একটা মান থাকবে। মানে তোমার এখানে আনসার 60 চলে আসছে, নিঃসন্দেহে বুঝবা কি তোমার অঙ্ক ভুল করছে। মানে মনে করো যে এটা 39 হইলেও সমস্যা নাই, কিন্তু যদি এটা 50 হয় তাহলেও বুঝতে হবে কি মানে ভুল হয়েছে, এখানে কোথাও একটা ক্যালকুলেশন ভুল করছে। মানে এটা বুঝাচ্ছি জাস্ট উত্তরটা মিলছে কিনা দেখার। বলে এটা কি পদ্ধতিতে করছি? এটা কি পদ্ধতি? সরাসরি। বলো না কি পদ্ধতি? সরাসরি পদ্ধতি। এবার শর্টকাট পদ্ধতির কি হবে বলছি? এক্স এর মান কি হবে? এটাকে কি বলা হয়? বলে এক্স এর মান ছোট করে এটাকে কি বলা হয়? ডি বলা হয়। জাস্ট এতটুকু না, এতক্ষণ যে অঙ্কগুলো করছি সেগুলোই করব। কি পদ্ধতিতে করবো? শর্টকাট পদ্ধতিতে করবো। তাহলে কোয়েশ্চেন 1টা কি ছিল বলো? ওইসব মুছে ফেলছে আমি, তোরা নিজেরা কর। তিয়া নরিস পয়সালি নরিস আরেকটা নাম মুছতে দেয়। বলো কোয়েশ্চেন 1 কি ছিল? বলো মানগুলো কি কি ছিল? 8000, 8500। তারপর এবার আর কেউ নহর এতক্ষণ বিহন ছিল মারে আস্তে আস্তে 8000, 8500, তারপর 200 আর আছে না? বলে এটা এগুলো এক্স, বলে এগুলো কি? বলে এগুলো কি? এবার এগুলোকে কি বলবো? শর্টকাট। বলো কি বলছি? শর্টকাট পদ্ধতিতে কি করা হয়? এক্স এর ভ্যালু ছোট করা হয়। বলে এক্স এর ভ্যালু ছোট করা হয়। দেখো এক্স এর ভ্যালু ছোট করলে সেটাকে কি বলে? ডি বলে। বলো কি বলে? তার মানে সূত্রটা শুধু এফ এক্স এর জায়গায় বল 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 শুধু কিসের জায়গায়? এক্স এর জায়গায় কি হবে? যে বলো না এক্স এর জায়গায় কি হবে? ডি হবে, সাথে এক্সট্রা একটা অংশ যোগ হবে। ঠিক আছে, একটা অংশ যোগ হবে, সেটা কি পরে বলতেছি। খেয়াল করো বাবা প্লিজ, একটু খেয়াল করো। ওটাতে তো ডাইরেক্ট যোগ করে বের করে ফেলছিলাম, এখানে হচ্ছে এটা এক্স। বলো এটা কি? এক্স। আর সংক্ষেপ করলে সেটা কি হবে? ডি। বলো এক্স কত আছে? 8000। তারপর 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 এখানে ডি যখন বের করবো মনে রাখবে ডি মানে হচ্ছে এ মাইনাস এক্স। বলো ডি মানে কি? সরি এক্স মাইনাস এ। বলো এক্স মাইনাস কি? এ। এখানে কোনো একটা জিনিসকে, কোনো একটা মানকে এ ধরে নিবা, যে কোনো একটা মানকে। এটা একটা মিডল মান হলে খুব ভালো হয়। বলে এখানে মাঝামাঝি কে আছে? এটাকে কি ধরে নিব? এ ধরে নিব। বলো না কি ধরে নিব? এ মানে হচ্ছে কাল্পনিক গড়। বলো এ মানে কি? অ্যাজিউম মিন। বলো কি মিন? কল্পিত গড়। বলো না কি গড় ভাই? মনে রাখবে এটাকে বলা হয় মূল। শিখে রাখ আজকে। বলে এটাকে কি বলা হয়? মূল। বলে এটাকে কি বলা হয়? মূল। এবার দেখো
এক্স মাইনাস এ বের করতেছি 800 থেকে 8000 থেকে বলো কার থেকে 8700 বিয়োগ করলে কত হবে -400। এভাবে কি পরীক্ষার সময় এভাবে দেখাই দিবা? আমরা কি মূর্খ যে এভাবে দেখাই দিতে হবে? তোমরা সরাসরি করবা। বলো -400, তারপর এটা কি এই এটা কি 0 -0 এই 0 কি সংখ্যা বলো আজকে শিখে রাখো। 0 কি সংখ্যা? হ্যাঁ 0 অবশ্যই ঋণাত্মক সংখ্যা নয়। 0 কি বলো তো? 0 এর একটাই পরিচয়, সেটা অঋণাত্মক সংখ্যা। বলো 0 কি? অঋণাত্মক সংখ্যা। 0 কেন আবিষ্কার করছে? 0 কে আবিষ্কার করছে? আহা বাবরা আর্যভট্ট। বলো কে? ও কেন আবিষ্কার করছিল জানো? শুধু 0 ক্যালকুলেশনটা করার জন্য। হতে 0 দিয়ে যদি ফাতরের গুণ করি 10, ফাতরিব 0। ফাতরিবে কি? এই দেখো 0 গুণ 1 সমান কত? 0 সমান পাথর সমান কত? বলো না। 0 গুণ তুমি সমান কত? আরে দুনিয়াদারি যে তোরা কিছু না বাংলাদেশ বেসিক কয়দিন কিছু না। আর্যভট্ট আবিষ্কার করছে এই 0 কে গুণ দিয়ে এটা করার জন্য। বলো এটা, বলো এটা, এটা -500। এটা কি -500? ঠিক আছে তো এটা বলো। আল্লাহ আল্লাহ, এগুলো যোগ বিয়োগ করলে তো মাইনাস চলে আসবে। তোর বাড়ি রেডি, এবার তুমি বিয়োগ যাবো, এটা থেকে এটা বিয়োগ যাবে। 8200 বিয়োগ 8700 সমান 8500। ভুল করবো না প্লিজ, এই জায়গায় খেয়াল করো। এটা 8200 বিয়োগ 8700 সমান -500। বলো এগুলো যোগ করলে কি হয়? এগুলো যোগ করলে এটাকে কি বলবো? সংক্ষেপে কি বলবো দেখি, কমন সেন্স দিয়ে বল। এগুলো কারা? এগুলো কারা? D1 বল না। এটা কি? এটা এটা সামেশন ডি। কোনটা প্লাস? তোর বাড়ি ওডি x মাইনাস a 8500 বিয়োগ 8700। মাথা মুতা খারাপ করে ফেলা রীতি। এটা -1200 যোগ বিয়োগ করছে সবগুলা। আমি একটু করি। 7 5 12 14, 14 থেকে 200 চলে গেলে -1200, রাইট। এবার খেয়াল করো, একটু আগে কি লিখছিলা? অ্যারিথমেটিক মিন সমান বলো না সামেশন x ডিভাইড বাই n লিখছো না? বলো না সামেশন x ডিভাইড বাই কি লিখছিলা? এন্ড আমি কি বলছি এখন x এর মানটা কি হয়ে যাবে? হতো না হয় x এর মানটা কি হয়ে যাবে? d হয়ে যাবে। বলো এখন এখানে কি এটা কি এখানে এটা কি গতবার ধরছিলাম, আগের অঙ্ক ধরছিলাম, এটা এখানে এক্সট্রা ধরছে, এটাকে যোগ করে দিতে হবে। এটাকে বলা হয় মূল। বলে এটাকে কি বলা হয়? মূল। তাহলে এর মান কতটা? 8700 প্লাস -1200 ডিভাইড বাই কি বলতো? ডিভাইড বাই n কয়টা? 5টা। হ্যাঁ ভুল করবা না, গুড। প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। বলো 1200 কে 5 দিয়ে ভাগ করলে কত? হ্যাঁ 1200 কে 5 দিয়ে ভাগ করলে 240। শিওর? বিয়োগ করলে কত হয়? তোর মিলছে কিনা দেখি। 240। আমরা কি ভুল করছি কোথাও? না ঠিকই করছি। 8000 কত? এটা কত আসে? 8400। একদম এক্স্যাক্টলি হয়ে গেছে। তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে জাস্ট কি করছি, x এর মানটা ছোট করছি। এটা মাথার ভিতরে রাখলে হবে। বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে x এর মান কি করা হয়? ছোট করা হয়, আর কিছু না। আর এখানে মূলটা যোগ করতে হয়। মনে রাখবা এই কল্পিত গড়টাকে বলা হয় মূল। এই জন্য বলা হয় গাণিতিক গড়। বলো কি বলছি? মূলের উপর নির্ভরশীল। বলো না কি বলছে? এটা শিখে রাখো। গাণিতিক গড় মূলের উপর নির্ভরশীল। এর উপর নির্ভরশীল, এটা ধরে দিতে হবে। এবার আসো 2 নম্বর প্রশ্নটাও করবো এখন। সেম সিস্টেমে 2 নম্বর প্রশ্নটাও করবো।
কে সময় কেনই দেয়? তাড়াতাড়ি যাচ্ছে রে, জানা দেবে কেমতে ধরি। ওই কোয়েশ্চেন 2 মনে আছে তোদের? কোয়েশ্চেন 2 তে কি কি ছিল? কি কি ছিল? এক্স বল না, কি এক্স ছিল না? কথা না মাতের। তারপর কি ছিল? এফ ছিল কি না? বলো এক্স কত কত ছিল? 2 3 4 5 6 7। এফ কত কত ছিল? 2 5 15। হ্যাঁ 7 3 2। এবার বলো এটা সূত্র কি? এই শ্রেণীকৃত সূত্র কি? বল 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 তাড়াতাড়ি বল। অ্যারিথমেটিক মিন সমান সামেশন এফ এক্স ডিভাইড বাই কি ছিল? এন। বলো এখন কি এক্স হবে? বলো সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স কি হয়ে যায়? এক্স কি হয়ে যায়? বলো এক্স কি হয়ে যায়? বলো এখানে এক ডি বের করতে গেলে এ লাগবে না? এটা কি এখানে আসছে? এই জন্য কি করতে হবে? এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন। এটা সূত্র। বলো এফ ডি বের করার জন্য এফ আছে, ডি লাগবে, ডির পরে এফ ডি বের হয়ে যাবে। দেখি কর 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 কর। এই ডিটা বের করতে হয় কার থেকে? এফ থেকে নাকি এক্স থেকে? এক্স থেকে। ভুল করবা না প্লিজ, এখানের মধ্যে যে কোনো একটাকে ধরবা। বলো কতকে ধরলে ভালো হয়? 5কে ধরবা? আমি বলে দিচ্ছি তোদেরকে, যেটা ফ্রিকোয়েন্সি বেশি থাকে এটা ধরলে ভালো। 4কে এ ধরতে পারো, এটাকে যদি এ ধরো তাহলে ভালো। তাহলে 4কে এ ধরে করো তো দেখি। -2 -1 0 2 1 2 3। এফডি হচ্ছে 2 2 5কে এই শূন্যর সাথে 15 গুণ করলে কি হবে? একটু আগে শিখেছি কিন্তু। যোগ বিয়োগ করো তো দেখি। সামেশন এফডি চলে আসবে এখানে যোগ বিয়োগ করলে, আর এখানে সামেশন এন। এন কত আসে দেখো, এন আসবে 34। এন আসবে 34। আর সামেশন এফডি কত আসবে দেখো, 10। তাহলে এ হচ্ছে 4 প্লাস 10কে 34 দিয়ে ভাগ, 4 প্লাস 0.29 আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। খুব সুন্দর, মজার অঙ্ক কিন্তু। বুঝলে আর কি? বলো যে বুঝলে তেজপাতা, আচ্ছা বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি তো আর তোদের মতো শিক্ষিত না ভাই। লিখছো লিখছো হয় নাই? কে বুঝতেছস না? আমরা কিন্তু খুব ফাস্ট করতেছি। আই হোপ বুঝার কথা। না বুঝলে বলবা। বলো এরপরে প্রশ্ন বলো। কোয়েশ্চেন 3। কোয়েশ্চেন 3 থেকে কি কি ছিল? হঠাৎ মাথায় দে। বলো কোয়েশ্চেন 3 তে এক্স ছিল নাকি? জানা দেবে কিন্তু দড়িয়ে দেবে। হ্যাঁ বিড়া বিড়া এন্ড দড়িয়ে দেবে, উল্টা পাল্টা কথা হবে। এফ ছিল এফ? হ্যাঁ বলো শ্রেণী বলো, শ্রেণী বলো। 20 থেকে 30 থেকে 40 থেকে 50 থেকে 60 থেকে আর নাই না? একটু খেয়াল করো প্লিজ, একটু শিখাচ্ছি। এটা বলো। আচ্ছা গণসংখ্যা এটা বলে ফেলো তারপর বলছি। 2 8 4 3। বলো সূত্র কি ছিল আমাদের? বলো না। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের সূত্র কি? সামেশন এফ এক্স ডিভাইড বাই কি? এক্সটা কি হয়ে যাবে? বলো এক্সটা কি? ও ভাই নমাতে দে। এ প্লাস এফ ডি ডিভাইড বাই কি বলো তো? এ। এফ ডি ডিভাইড বাই কি? এ। এবার একটু কথা, একটু করে কথা অ্যাড করতেছি, একটু শুনো, দয়া করে কথাটা শুনো। এটা সূত্র আর ইউজ হবে না, যেহেতু শর্টকাট ডি বসবে। একটু খেয়াল করো তো, এখানে 10 থেকে 20 ব্যবধান কত? এখানে 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 এগুলোকে বলা হয় সমশ্রেণী। বলো কি শ্রেণী? বা শ্রেণী ব্যবধান সমান। বলো শ্রেণী ব্যবধান কি? নমাতাদের শ্রেণী ব্যবধান কি? যদি সমান হয়। বলো শ্রেণী ব্যবধান যদি কি হয়? আমরা এখানে একটা সি দিয়ে গুণ করে দিব। বলো কি দিয়ে গুণ করে দিব? সি। সি মানে শ্রেণী ব্যবধান। বলো সি মানে কি? কথা বলো না। সি মানে কি? এটা দিয়ে গুণ করে দিব। এখন যদি
যদি অসম হইতো, বলো যদি কি হইতো, তাহলে কি আমাকে সি দিয়ে গুণ করতাম? করতাম না। এবার কথা শোনো, সি দিয়ে যদি এখানে গুণ করো, বলো সি দিয়ে যদি এখানে কি করি, বলো না। ডি বের করার সময় একটু আগে ডি কিভাবে বের করছিলাম? এক্স মাইনাস এ না, বলো না, সকলে মাত্রা দেয় এক্স মাইনাস কি, এটা কার সূত্র? বলো এখানে এখানে তখন সি ছিল, এখানে সি দিয়ে গুণ করতেছিল, তাহলে এখানে সি দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। বলো সি দিয়ে কি করে দিব, ভাগ। যেমন দেখো আমাকে কি লাগবে বলো তো, এফ লাগবে, বলো কি লাগবে, এফ আছে, বলো ডি, ডি আছে, এই ডি আছে, ডি মানে কে বলো তো, ডি মানে কি রে, ও এক্স লাগবে, রাইট। আচ্ছা ডি বের করার জন্য কি লাগে, এক্স মাইনাস এ, তাহলে প্রথমে এক্স লাগবে, বলো প্রথমে কি লাগবে, এক্স মানে কি বলো তো, মধ্যবিন্দুকে এক্স, মধ্যবিন্দুকে, তারপর কি বের হবে বলো না, ডিটা কিভাবে বের করবো বলছি, এক্স মাইনাস এ ডিভাইড বাই কি, সি দিয়ে কখন ভাগ করবো, সমান হবে। তারপর কি লাগবে, তারপর কি লাগবে, এফ ডি, বলো না কি লাগবে, লাগবে কি লাগবে না, এফ ডি পাবো, এখান থেকে সামেশন এফ ডি চলে আসবে, খেয়াল করো, আর এখান থেকে সামেশন এন চলে আসবে, সি তো আচ্ছা এন সামেশন এফ, আর সি তো ব্যবধান 10, বলো না সি ব্যবধান কত, 10 করে আসছে, তাহলে এটা প্যারা নাই। আর এত এখান থেকে ধরে নিব, দেখি করো, আগে মধ্যবিন্দু বের করো, করো না নিজেরা করো, 15, 25, 35, 45, 55, দেখি কমন সেন্স দিয়ে বলো কোনটাকে এ ধরা উচিত, 35কে এ ধরো, এটা কমন সেন্স। হ্যাঁ এবার ডি বের করো, ওই 35 থেকে 15 থেকে এটা বের করলে -20, -20কে 10 দিয়ে ভাগ করলে -2, বলো না মাইনাস, শিখে দিচ্ছি শোন, এরকম যদি ব্যবধান সমান হয়, বলো ব্যবধান যদি কি হয়, মনে রাখবি এ বরাবর 0 বসা দিবি, উপরে মাইনাস দিয়ে দিয়ে উঠবি, নিচে কি প্লাস দিয়ে দিয়ে, ঠিক আছে, এগুলো ছোটবেলায় করছো যেভাবে। আর যদি তুই যদি ক্যালকুলেশন করতে চাস করতে পারবি, 15 থেকে 35 বিয়োগ করবো, আবার 10 দিয়ে ভাগ করবো, বারবার এগুলো যোগ বিয়োগ করা বেজাল। এবার এফ ডি মানে গুণ করা, 2 দুগুণ -4 -5 0 4, 3 দুগুণ কত বলতো 6, এটা 9 10, এটা কত 1 না, আর এটা 10 22, বলো না এখন কি বের করা সোজা, অ্যারিথমেটিক মিন সমান এটা হচ্ছে 35 প্লাস 1 ডিভাইড বাই 22 ইন্টু সি মানে 10, কাটি 5 পয়েন্ট কি বলস, আচ্ছা এটা মান ছোট, এই জন্য বড় বড় মান হলে ভিন্ন হইতো। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা যে করতে পারবে নিজে নিজে সে এক্স্যাক্টলি আসলে পড়া বুঝছে। আগে এটা শেষ করো, 5 মিনিট হয়েছে, রেকর্ড দেখি। যে অনলাইন বেস হলে ফাল্লা ইউন হলে ভালো, ভাই 1 ঘন্টা ক্লাস নিছে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় এত সময় ধরে ক্লাসগুলো কারা দেখবে। আরেকটা ম্যাথ দেখায় ক্লাসটা শেষ করবো, তারপর তোদেরকে ইয়ার কোয়েশ্চেন সলভ করাবো, আজ তো ইয়ার কোয়েশ্চেন সলভ না করে। এরপরে এখন যে ম্যাথটা দিব এটা তোমরা আমাকে শর্টকাট পদ্ধতিতে করে দিবা, কি রে বই দেখে না, আমি প্রশ্ন লিখে দিচ্ছি, তোমাদের প্রশ্ন লেখার দরকার নাই, প্রশ্ন আমি লিখে দিচ্ছি।